জয় হিন্দ। আজকে আমরা পড়ব সেল অফ গুডস অ্যাক্টের স্টপেজ ইন ট্রানজিট। স্টপেজ ইন ট্রানজিটের কথা মানেই হচ্ছে যে গুডস ডেলিভারির পর মানে রাস্তায় চলাকালীন তখনই সেটাকে স্টপ করিয়ে দেওয়া, মানে তখনই সেটাকে রিটার্ন করে নেওয়া। কোনো রকম ড্যামেজ হলো তো সেটাকে তখনই স্টপ করে সেলার নিজের কাছে নিয়ে নেয়, এটার অধিকার থাকে। ঠিক আছে, তাহলে কি কি ওর রাইট থাকতে পারে সেগুলো দেখ। সেকশন 50-তে বলছে রাইট অফ স্টপেজ in transit subject to the provisions of this act when the buyer of goods become insolvent, the unpaid seller who has parted with the possessions of the goods has the right of stopping them in transit. That is to say, he may resume possessions of the goods as long as they are in the course of transit and may return them until payment or tender of দ্য প্রাইস। কি বলছে সেকশন 50-তে বলছে পরিবহন চলাকালীন গুডস থামানোর অধিকার মানে রাইট টু স্টপেজ ইন ট্রানজিট। আইনের কথায় কি বলে, যখন বায়ার ইনসলভেন্ট হয়ে যায় মানে দেউলিয়া হয়ে যায়, তখন সেলারের হাত থেকে যদি গুডস চলেও যায় মানে সে যদি ডেলিভারির জন্য ছেড়ে দেয় আর সে যদি আনপেড সেলার হয় মানে তাকে এখনো বায়ার কিন্তু ফুল পেমেন্ট করেনি, তাহলে এর একটি বিশেষ অধিকার থাকে, তিনি পরিবহনের মধ্যেই থাকা যে গুডস আছে সেটাকে ফেরত নিয়ে নিতে পারে বা আটকে রাখতে পারে যতক্ষণ না বায়ার পুরো দাম পরিশোধ করে দিচ্ছে বা পরিশোধ করার প্রস্তাব দিচ্ছে। উদাহরণ, ধরো অমিত 100টি পাখা বিক্রি করলেন 1 লক্ষ টাকায় এবং মাল ট্রাকে তুলে দিলেন। বায়ার যে হচ্ছে সুমনের উদ্দেশ্যে, পথে খবর এলো যে সুমন দেউলিয়া হয়ে গেছে মানে ইনসলভেন্ট হয়ে গেছে এবং এখন সে আর পুরো দাম পরিশোধ করতে পারবে না। তখন অমিত কি করবে, অমিতের তখন অধিকার আছে মালপত্র যেখানেই থাকুক না কেন যতক্ষণ না তা সুমনের হাতে পৌঁছায় সেই মাল আটকে দেওয়ার বা ফেরত নেওয়ার অধিকার রাখে। এটি হচ্ছে স্টপেজ ইন ট্রানজিট। সেকশন 51 ডিউরেশন টু ট্রানজিট কি বলছে, গুডস আর ডিমড টু বি ইন কোর্স অফ ট্রানজিট ফ্রম দ্য টাইম when they are delivered to a carrier or other bailey for the purpose of transmission to the buyer until the buyer or his agent in that behalf takes delivery of them from such carrier or other bailey। কি বলছে, পরিবহনকালীন সময়সীমা মানে ডিউরেশন অফ ট্রানজিট, যে গুডস যাচ্ছে সেই যাওয়ার যে কতটা টাইম লাগে, যেরকম জোম্যাটো সুইগিতে দেখায় না যে আপনার ডেলিভারি আধা ঘন্টায় পৌঁছে যাবে, 25 মিনিটে পৌঁছে যাবে, তাহলে এই যে ডিউরেশন, এই ডিউরেশনটার কি বলছে, গুডসকে যদি পরিবহনাধীন মানে ইন ট্রানজিট ধরা হয় সেই সময় পর্যন্ত যতক্ষণ বিক্রেতা পণ্য কোনো ক্যারিয়ার বা অন্য কাউকে দেন ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং যতক্ষণ না ক্রেতা বা তার এজেন্ট সেই পণ্য গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত পণ্যকে ধরা হয় পরিবহনাধীন মানে ইন ট্রানজিট অবস্থায় রয়েছে। ধরো অরুণ 100 কেজি চাল বিক্রি করলেন রাহুলকে, তিনি সেই চাল ট্রান্সপোর্ট কোম্পানির হাতে তুলে দিলেন। উদ্দেশ্য কি, যে রাহুলের কাছে পাঠানো হবে। যতক্ষণ না রাহুল নিজে বা তার কোনো প্রতিনিধি মানে তার ভাই টাই বা যে ওর সাথে যারা কাজ করে কেউ বি প্রতিনিধি সেই মাল যতক্ষণ না বুঝে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই চালগুলো ইন ট্রানজিট অবস্থায় আছে। ঠিক আছে, এই সময়ের মধ্যে যদি রাহুল দেউলিয়া হয়ে যায় তাহলে অরুণ স্টপেজ ইন ট্রানজিটের অধিকার ব্যবহার করে চাল থামাতে বা ফেরত নিতে পারে। দুয়ে কি বলছে, ইফ দ্য বায়ার or his agent in that behalf obtain delivery of the goods before their arrival at the appointed destinations, the transit is at an end। Subsection 2 ট্রানজিট কবে শেষ হবে, যদি ক্রেতা বা তার নিয়োজিত এজেন্ট পণ্য গন্তব্যে পৌঁছানোর আগেই বুঝে নেয়। ঠিক আছে, মানে তাহলে সেই মুহূর্তেই পরিবহন শেষ বলে ধরা হবে। মানে ধরো বিক্রেতা দিল্লি থেকে কলকাতায় 50টি ব্যাগ পাঠালেন রাহুলের নামে এক ক্রেতার জন্য। ট্রেন এখনো কলকাতায় পৌঁছায়নি কিন্তু রাহুল হাওড়া স্টেশনের আগেই গিয়ে মাল বুঝে নিল। ঠিক আছে, তাহলে এখন যেহেতু রাহুল গন্তব্যে পৌঁছানোর আগেই মাল বুঝে নিয়েছে, এই সময়ে ট্রানজিট বা পরিবহন শেষ হয়ে গেছে, অর্থাৎ এর পরে বিক্রেতা আর স্টপেজ ইন ট্রানজিট অধিকার করতে পারবে না। বা আর একটা উদাহরণ ধরো যে আমি অমিতকে চিঠি লিখেছি অমিতের বাড়ির অ্যাড্রেসে, এবার দেখো
দেখা যাচ্ছে যে অমিতের বাড়ির অ্যাড্রেসে চিঠি যাওয়ার আগেই অমিত হয়তো রাস্তাতেই তার চিঠিটা পেয়ে গেছে, তাহলে কি চিঠিটা এটাই ধরা হবে যে সে তার গন্তব্যে পৌঁছে গেছে। আমার এটা লুক আউট না যে চিঠিটা তার বাড়ির অ্যাড্রেসেই পৌঁছাতে হবে, না, যেহেতু রাস্তার মধ্যেই অমিত যদি তার নিজের চিঠিটা নিয়ে নেয় তাহলে এখানে স্টপেজ ইন ট্রানজিট শেষ হয়ে গেছে বলে মেনে নেওয়া হবে। তিনি বলছে ইফ আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গুডস অ্যাট দ্য অ্যাপয়েন্টেড ডেস্টিনেশনস দ্য ক্যারিয়ার অফ আদার বেলি acknowledge to the buyer or his agent that he holds the goods on his behalf and continues in possession of them as bail for the buyer or his agent, the transit is at end and it is immaterial that a further destinations for the goods may have been indicated by the buyer। কি বলছে, ট্রানজিট কখন শেষ হয়? গন্তব্যে পৌঁছানোর পর। তাহলে যদি পণ্য নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পরে ক্যারিয়ার বা যিনি পণ্য ধরে রেখেছেন মানে বেলি ক্রেতা বা তার এজেন্টকে জানিয়ে দেন যে তিনি এখান থেকে পণ্য ক্রেতার পক্ষে ধরে রেখেছেন, তাহলে তখনই ট্রানজিট বা পরিবহন শেষ হয়ে যায়। এমনকি ক্রেতা যদি পরে পণ্য আরো দূরে কোথাও পাঠাতে বলেন তবুও এতে কিছু আসে যায় না, ট্রানজিট তখনই শেষ। কি বলছে, ধরো বিক্রেতা রাজু ক্রেতা সুজিতের জন্য 100 কেজি চাল পাঠালেন কলকাতা পর্যন্ত। চাল কলকাতার গুদামে পৌঁছালো এবং গুদাম কর্তৃপক্ষ ক্যারিয়ার বা বেলি সুজিতকে জানালো এই মাল আমরা এখন আপনার পক্ষ থেকে ধরে রেখেছি। এই ঘোষণা বা স্বীকৃতির পর পরিবহন মানে ট্রানজিট তখনই শেষ হয়ে গেল। এমনকি যদি সুজিত বলেন যে এই মাল এখন শিলিগুড়ি পাঠিয়ে দাও, তাও তাতে ট্রানজিট পুনরায় শুরু হয় না, কারণ আইনের দৃষ্টিতে মূল গন্তব্যে পৌঁছে ক্রেতার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠিত হয়েছে। মোট কথা হচ্ছে যে যেখানে মাল পাঠানোর কথা ছিল সেখানে অলরেডি পৌঁছে গেছে, তার মানে ট্রানজিট শেষ হয়ে গেছে। এবার সেখান থেকে সে অন্য কোথাও পাঠাক না পাঠাক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেখান থেকে মালটা যাওয়ার কথা ছিল সেখানে তো অলরেডি পৌঁছে গেছে, তার মানে সেখানে ট্রানজিটটা শেষ হয়ে গেছে। ইফ দ্য গুডস আর বলছে ইফ দ্য গুডস আর রিজেক্টেড বাই দ্য বায়ার অ্যান্ড দ্য ক্যারিয়ার অর আদার বেলি continues in possession of them, the transit is not deemed to be at an end even if the seller has refused to receive them back। কি বলছে, পণ্য প্রত্যাখ্যান করলে ট্রানজিট শেষ হয় কি, মানে মাল গুডস যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে কি ট্রানজিট শেষ হয়ে যায়? যদি ক্রেতা পণ্য গ্রহণ না করে বা প্রত্যাখ্যান করে এবং ক্যারিয়ার বা বেলি যিনি পণ্য ধরে রেখেছেন এখনো সেই পণ্যের দখলে থাকেন তাহলে ট্রানজিট শেষ হয়েছে বলে ধরা হবে না। এমনকি যদি বিক্রেতা পণ্য ফেরত নিতে অস্বীকার করেন তাহলেও। কি বলছে, বিক্রেতা রাহুল ক্রেতা সুমনের কাছে 50টি চেয়ার পাঠালেন, সুমন সেই চেয়ার গ্রহণ না করে প্রত্যাখ্যান করলেন। এখন ক্যারিয়ার যেমন ট্রান্সপোর্ট কোম্পানি সেই চেয়ার গুদামে ধরে রেখেছে। রাহুল যদি চেয়ার ফেরত নিতে রাজি না হন তবুও চেয়ারগুলো এখনো ইন ট্রানজিট অবস্থায় আছে, অর্থাৎ পরিবহন শেষ হয়নি এবং বিক্রেতা চাইলে স্টপেজ ইন ট্রানজিট অধিকার প্রয়োগ করে পণ্য ফেরত নিতে পারেন। 5 বলছে when goods are delivered to a ship chartered by the buyer, it is a question depending on the circumstance of the particular case whether they are in the possession of the master as a carrier or as agent of the buyer। কি বলছে, চার্টার্ড শিপ মানে হচ্ছে নিজস্ব যে জাহাজগুলো হয় সেগুলো। চার্টার্ড শিপে পণ্য পাঠানোর ক্ষেত্রে ট্রানজিট চলছে কি না তা নির্ভর করে পরিস্থিতির উপর। ক্রেতা নিজের ভাড়া করা জাহাজে চার্টার্ড শিপে পণ্য পাঠায় তাহলে এটা নির্ভর করে বিশেষ পরিস্থিতির উপর। জাহাজের ক্যাপ্টেন মানে মাস্টার পণ্য নিচ্ছেন একজন ক্যারিয়ার হিসাবে নাকি ক্রেতার এজেন্ট হিসাবে। সহজ উদাহরণ, ধরুন সুমন একজন আমদানিকারক, ঠিক আছে, মানে ট্রান্সপোর্টার। তিনি একটি জাহাজ ভাড়া করেছেন চীন থেকে পণ্য আনার জন্য। বিক্রেতা রাহুল সেই জাহাজে মাল তুলে দিলেন। এখন প্রশ্ন হলো, জাহাজের ক্যাপ্টেন পণ্য নিচ্ছেন একজন সাধারণ পরিবহনকারী ক্যারিয়ার হিসাবে নাকি তিনি সুমনের ক্রেতার প্রতিনিধি বা এজেন্ট হিসাবে নিচ্ছেন? এর উত্তর নির্ভর করে পুরো চুক্তি ব্যবস্থাপনা এবং আশেপাশের পরিস্থিতির উপর। এই আইনের প্রভাব কি? যদি ক্যাপ্টেন একজন ক্যারিয়ার হিসাবে কাজ করে
করেন তাহলে পণ্য এখন ইন ট্রানজিট হবে। ক্রেতা স্টপেজ ইন ট্রানজিট অধিকার প্রয়োগ করতে পারেন, কিন্তু যদি ক্যাপ্টেন হন ক্রেতা মানে এজেন্ট, তাহলে পণ্য ক্রেতার দখলে চলে গেছে এবং ট্রানজিট শেষ হয়ে গেছে, বিক্রেতা আর স্টপেজ ইন ট্রানজিট করতে পারবেন না। 6 বলছে ওয়্যার দ্য ক্যারিয়ার অর আদার বেলি wrongfully refuse to delivery the goods to the buyer or his agent, in that behalf the transit is deemed to be at an end. ক্যারিয়ার বা বেলি পণ্য দিতে অস্বীকার করলে ট্রানজিট শেষ ধরে নেওয়া হয়। আইনের বক্তব্যে যদি ক্যারিয়ার বা অন্য কোনো বেলি অন্যায়ভাবে রংফুলি ক্রেতা বা তার নিজের এজেন্টকে পণ্য দিতে অস্বীকার করেন তাহলে ট্রানজিট শেষ হয়ে গেছে বলে ধরা হয়। ধরুন বিক্রেতা অরুণ ক্রেতা রাহুলের উদ্দেশ্যে 100টি টিভি পাঠিয়েছেন ট্রান্সপোর্ট কোম্পানির মাধ্যমে। রাহুল বা তার এজেন্ট মাল বুঝে নিতে যান, কিন্তু ট্রান্সপোর্ট কোম্পানি অযৌক্তিকভাবে মাল দিতে অস্বীকার করেন, যেমন চুক্তি অনুযায়ী মাল দেওয়ার কথা থাকলেও ইচ্ছাকৃতভাবে আটকে রাখে। এই পরিস্থিতিতে আইনের দৃষ্টিতে ট্রানজিট শেষ হয়ে গেছে, এমনকি পণ্য এখনো ক্যারিয়ারের দখলে থাকলেও। কেন এটাকে ট্রানজিট শেষ ধরা হয়? কারণ আইনের মতে ট্রানজিট তখন পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত পণ্য ক্রেতা বা তার এজেন্টের কাছে হস্তান্তর না হয়। যদি কোনো ক্যারিয়ার নিজেই অন্যায়ভাবে হস্তান্তর করতে অস্বীকার করেন তাহলে তিনি পণ্য আইনি কর্তৃত্ব অনুযায়ী আর পরিবহন করছেন না এবং বরং অবৈধভাবে আটকে রেখেছেন। সাথে বলছে ওয়্যার পার্ট ডেলিভারি অফ দ্য গুডস হ্যাজ বিন মেড টু দ্য বায়ার অর হিজ এজেন্ট, ইন দ্যাট বিহাফ দ্য রিমাইন্ডার অফ দ্য গুডস মে বি স্টপেড ইন ট্রানজিট unless such part delivery has been given in such circumstance as to show an agreement to give up possessions of the whole of the goods. পার্ট ডেলিভারি থাকলে বাকি পণ্য স্টপেজ করা যাবে কি না? যদি ক্রেতা বা তার এজেন্ট পণ্যের কিছু অংশ বুঝে পান, তবুও বিক্রেতা বাকি পণ্য পরিবহনকালে থামাতে পারেন যতক্ষণ না সেই আংশিক ডেলিভারির পরিস্থিতি দেখে বোঝা যায় যে বিক্রেতা পুরো পণ্যের দখল ছেড়ে দিয়েছেন। ধরো রাহুল 100টি মোবাইল ফোন বিক্রি করলেন সুমনকে। তিনি 30টি মোবাইল আগে পাঠালেন এবং বাকি 70টি পাঠানোর আগে জানতে পারেন যে সুমন দেউলিয়া হয়ে গেছে, মানে ইনসলভেন্ট হয়ে গেছে। এখন রাহুল বাকি 70টি মোবাইল পরিবহনের সময় থামাতে পারেন স্টপেজ ইন ট্রানজিট প্রয়োগ করে। কিন্তু যদি রাহুল 30টি মোবাইল এমনভাবে দেন যাতে বোঝা যায় তিনি পুরো 100টি মোবাইলেরই মালিকানা ছেড়ে দিয়েছেন, তাহলে তিনি আর স্টপেজ ইন ট্রানজিট প্রয়োগ করতে পারবেন না। সেকশন 52 হাউ স্টপেজ ইন ট্রানজিট ইজ এফেক্টেড। দ্য আনপেড সেলার মে এক্সারসাইজ হিজ রাইট অফ স্টপেজ ইন ট্রানজিট আইদার বাই টেকিং অ্যাকচুয়াল possessions of the goods or by giving notice of his claim to the carrier or other bailey in whose possessions the goods are. Such notice may be given either to the persons in actual possessions of the goods or to his principal. In the latter case, the notice to be effectual shall be given at such time and in such circumstance that the principal by the exercise of reasonable diligence may communicate it to his servant or agent in time to prevent a delivery to the buyer. কি বলছে? কিভাবে স্টপেজ ইন ট্রানজিট কার্যকর হয়? স্টপেজ ইন ট্রানজিট কিভাবে প্রয়োগ করা যায়? একজন অবৈতনিক মানে একজন আনপেড সেলার দুইভাবে স্টপেজ ইন ট্রানজিট অধিকার প্রয়োগ করতে পারেন। এক, নিজের পণ্যের দখল নিয়ে, অর্থাৎ পণ্য যেখানে আছে সেখান থেকে তিনি বাস্তবিকভাবে ফিজিক্যালি মাল তুলে নেন। উদাহরণ, বিক্রেতা নিজে গিয়ে ট্রাক থেকে মাল নামিয়ে নিলেন বা গুদাম থেকে মাল বুঝে নিলেন। আর 2, পণ্য যার কাছে আছে তাকে নোটিশ পাঠিয়ে, অর্থাৎ যিনি বর্তমানে পণ্যের দখলে আছেন যেমন ক্যারিয়ার, গুদাম মালিক, তাকে লিখিত বা মৌখিকভাবে জানান যে পণ্য ক্রেতাকে দেওয়া যাবে না, আমি আমার অধিকার প্রয়োগ করছি। নোটিশ কাকে দেওয়া যাবে? যে ব্যক্তি বাস্তবে পণ্যের দখলে আছে, মানে ট্রাক ড্রাইভার, গুদাম কর্মচারী অথবা তার নিয়ন্ত্রক মানে যে প্রিন্সিপালে আছে। প্রিন্সিপালকে দিলে শর্ত কি হবে? যদি নোটিশ সরাসরি মালিক বা ম্যানেজারকে মানে প্রিন্সিপাল দেওয়া হয় তবে সেটা তখনই কার্যকর হবে যদি তিনি যুক্তিসঙ্গতভাবে দ্রুততর সাথে সেই বার্তাটি তার কর্মচারী বা এজেন্টকে পৌঁছে দিতে পারেন, যদি পণ্য ক্রেতাকে হস্তান্তর হওয়ার আগেই থামানো যায়। উদাহরণ, এক
অরুণ 200 কেজি চাল পাঠালেন ট্রেনে। তিনি জানতে পারলেন ক্রেতা দেউলিয়া হয়ে গেছে। তিনি রেলওয়ের গুদামে গিয়ে নিজেই মাল বুঝে নিলেন। স্টপেজ ইন ট্রানজিট সফল। 2 অথবা তিনি গুদাম সুপারভাইজারকে একটি চিঠি লিখলেন, এই চাল রিলিজ করবেন না, ক্রেতা দেউলিয়া হয়েছে। তাহলে সুপারভাইজার যদি পণ্য ডেলিভারির আগে এই বার্তা গুদাম কর্মীকে পৌঁছে দেন তাহলেই স্টপেজ কার্যকর। 2 কি বলছে, when notice of stoppage in transit is given by the seller to the carrier or other bailee in possession of the goods, he shall redeliver the goods to or according to the directions of the seller. The expenses of such redelivery shall be borne by the seller. স্টপেজ ইন ট্রানজিটের পর পণ্যের ফেরত ও খরচ। আইনের বক্তব্যে যদি বিক্রেতা ক্যারিয়ার বা বেলিকে নোটিশ দেন যে তিনি স্টপেজ ইন ট্রানজিট প্রয়োগ করেছেন, তখন সেই ব্যক্তি ক্যারিয়ার বা বেলি পণ্য বিক্রেতাকে ফেরত দিতে বাধ্য, অথবা বিক্রেতার যেভাবে নির্দেশ দেন সেই অনুযায়ী পণ্য পৌঁছে দিতে হবে। তবে এই রিডেলিভারি বা ফেরত পাঠানোর খরচ বিক্রেতাকেই বহন করতে হবে। উদাহরণ, বিক্রেতা রাহুল একটি গুদামে মাল পাঠালেন ক্রেতা সুমনের জন্য। পরে তিনি জানতে পারলেন সুমন দেউলিয়া। রাহুল গুদামকে নোটিশ দিলেন, মাল আমাকে ফেরত দিন বা আমার নির্দেশ অনুযায়ী অন্য কোথাও পাঠান। এখন গুদাম কর্তৃপক্ষ বাধ্য মাল রাহুলকে ফেরত দিতে হবে, অথবা রাহুল যেভাবে বলবেন সেভাবে চালান দিতে হবে। এই ফেরত পাঠানোর খরচ কে দেবে? বিক্রেতা নিজে রাহুল। তিনি যেহেতু পণ্য ফেরত চাচ্ছেন তাই খরচ তাকেই বহন করতে হবে। এফেক্ট অফ সাবসেল অর প্লেজ বাই বায়ার। Subject of the provisions of this act and of this act, the unpaid seller's right of lien or stoppage in transit is not affected by any sale or other dispositions of the goods which the buyer may have made, unless the seller has assented thereto, provided that where the document of title to goods has been issued or lawfully transferred to any person as buyer or owner of the goods, and that person transfers the document to a person who takes the document in good faith and for considerations, then if such last mentioned transfer was by way a sale, the unpaid seller's right of lien or stoppage in transit is defeated, and if such last mentioned transfer was by way of a pledge or other dispositions for value, the unpaid seller's right of lien or stoppage is transit can only be exercised subject to the rights of the transferee. কি বলছে, ক্রেতার পুনরায় বিক্রি সাবসেল বা বন্ধক মানে প্লেজ রাখার প্রভাব। এই আইনের অন্যান্য ধারাগুলির অধীনে ক্রেতা পণ্য আবার যাকে খুশি বিক্রি করুক বা অন্যভাবে হস্তান্তর করুক, তাতে বিক্রেতার লিয়েন বা পণ্য আটকে রাখার অধিকার বা স্টপেজ ইন ট্রানজিট অধিকার নষ্ট হয় না, যদি না বিক্রেতা নিজে সেই বিক্রির অনুমতি দিয়ে থাকেন। উদাহরণ, বিক্রেতা রাহুল পণ্য পাঠালেন ক্রেতা সুমনের কাছে। সুমন এখনো দাম পরিশোধ করেননি। এর মধ্যে সুমন সেই পণ্য আবার তপনের কাছে বিক্রি করে দিলেন। রাহুল সেই বিক্রিতে সম্মত না হলে তিনি এখনো লিয়েন বা স্টপেজ ইন ট্রানজিট প্রয়োগ করতে পারেন। তবে নিচে ব্যতিক্রম আছে। কি প্রোভাইজো? পণ্যের মালিকানার দলিল ডকুমেন্ট অফ টাইটেল যেমন বিল বা লেডিং, রেলওয়ে রসিদ ইত্যাদি আইনিভাবে কোনো একজনকে ক্রেতা বা মালিক হিসাবে হস্তান্তর করা হয় এবং সেই ব্যক্তি উক্ত দলিল আবার আরেকজনকে হস্তান্তর করে যে ব্যক্তি সৎভাবে ইন গুড ফেথ এবং মূল্য দেয় ফর কনসিডারেশনস দলিলটি গ্রহণ করছে। তখন কি হয়, যদি সেই দ্বিতীয় হস্তান্তরটি বিক্রি সেল হয় তবে বিক্রেতার লিয়েন বা স্টপেজ ইন ট্রানজিট অধিকার সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায়। যদি সেই হস্তান্তর বন্ধক, প্লেজ বা অন্য মূল্যের বিনিময়ে হয় তবে বিক্রেতা তার অধিকার ব্যবহার করতে পারেন, তবে বন্ধকদারের প্লেজ অধিকারকে সম্মান জানিয়ে অর্থাৎ তার অগ্রাধিকার পাবে। নেক্সট উদাহরণ, সুমন বিক্রেতা রাহুলের কাছ থেকে পণ্য নিয়ে টাকা না দিয়ে একটি বিল অব লেন্ডিং পান। পরে সেই দলিল তপনের কাছে বন্ধক রাখেন টাকা ধার নেওয়ার জন্য এবং তপন সৎভাবে মূল্য দিয়ে দলিলটি নেন।
এখন রাহুল যদি স্টপেজ এন্ড ট্রানজিট করতে চান তাহলে তাকে তপনের অধিকারের আগে সম্মান জানাতে হবে, মানে তপন যদি মাল বিক্রি করে দেন তাহলে আটকে রাখতে পারবে না। দুয়ে কি বলছে, where the transit is by way of a pledge or the unpaid seller may require the pledgee to have the amount secured by the pledge satisfied in the first instance as far as possible out of any other goods or securities of the buyer in the hands of the pledgee and available against the buyer। কি বলছে, পণ্য বন্ধক রাখলে বিক্রেতার অধিকার। আইনের বক্তব্য, যদি ক্রেতা পণ্য বন্ধক মানে প্লেজ হিসাবে দিয়ে থাকেন, আনপেড সেলার সেই প্লেজই বলতে পারেন ক্রেতার অন্য যে মাল বা সম্পদ তোমার প্লেজই কাছে আছে আগে সেগুলো থেকে টাকা তুলে নাও, তারপর দরকার হলে ওই পণ্যের উপর তোমার দাবি রাখো। সহজ উদাহরণ, রাহুল বিক্রেতা সুমনের কাছে পণ্য বিক্রি করেছেন, সুমন এখনো দাম দেননি। সুমন সেই পণ্য বন্ধক রাখলেন একটি ব্যাংকের কাছে টাকা ধার নেওয়ার জন্য। সুমনের আরো কিছু সিকিউরিটি যেমন শেয়ার, জমির দলিল ব্যাংকের কাছে বন্ধক রাখা আছে। এখন রাহুল চাইতে পারেন প্রথমে তুমি সুমনের অন্য বন্ধক রাখা সম্পত্তি থেকে তোমার ঋণ মেটাও, তারপর যদি কিছু বাকি থাকে তখন তুমি পণ্যের উপর দাবি করো। এর উদ্দেশ্য কি? এই ধারা বিক্রেতার স্বার্থ রক্ষা করে যাতে একজন সৎ বিক্রেতা যার পণ্য এখনো পুরোপুরি বিক্রি হয়নি তার মাল দ্বারা পণ্যের ঋণ পরিশোধ না হয়ে যায়, বরং ক্রেতার অন্য সম্পদ আগে ব্যবহার হয়। সেকশন 54, সেল নট জেনারেলি rescinded by lien or stoppage in transit. Subject to the provisions of these sections, a contract of sale is not rescinded by the mere exercise by an unpaid seller of his right of lien or stoppage in transit। কি বলছে, সেকশন 54 বাই সাবসেকশন 1 বলছে বিক্রেতা লিয়েন বাই স্টপেজ করলে বিক্রয় চুক্তি বাতিল হয় না। এই ধারায় যেসব ব্যতিক্রম বলা আছে যেগুলো বাদ দিলে একজন আনপেড সেলার যদি তার লিয়েন মানে দখলে রাখা বা স্টপেজ ইন ট্রানজিট পরিবহনকালে পণ্য থামানোর অধিকার ব্যবহার করেন তাহলে মাত্র এটুকুই কারণে বিক্রয় চুক্তি বাতিল মানে রিজাইন্ড হয় না। উদাহরণ, বিক্রেতা অরুণ ক্রেতা সুমনের কাছে 100টি মোবাইল বিক্রি করেন, সুমন টাকা দেন। এবার অরুণ এখন মোবাইল পাঠানো বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ স্টপেজ ইন ট্রানজিট করেছে, মানে সুমনের মোবাইল কেনার অধিকার এখনো রয়েছে, শুধু বিক্রেতা তার পণ্য আটকে রেখেছেন যতক্ষণ না তিনি দাম না দিচ্ছে। এবার বলছি এই সেকশন কেন ইম্পর্টেন্ট। বিক্রেতা শুধু পণ্য আটকে রাখতে পারেন কিন্তু তিনি নিজে থেকে বিক্রি বাতিল ক্যান্সেল করতে পারবেন না যতক্ষণ না চুক্তি অনুযায়ী পুনর্বিক্রয় মানে রিসেল বা বাতিল করার অধিকার আইন বা চুক্তির মাধ্যমে না দেওয়া হয়। দুয়ে কি বলছে, where the goods are of a perishable nature or where the unpaid seller who has exercised his right of lien or stoppage in transit gives notice to the buyer of his intentions to resell, the unpaid seller may, if the buyer does not within a reasonable time pay or tender the price, resell the goods within a reasonable time and recover from the original buyer damages for any loss occasioned by his breach of contract, but the buyer shall not be entitled to any profit which may occur on the resale. If such notice is not given, the unpaid seller shall not be entitled to recover such damage and the buyer shall be entitled to the profit if any on the resale। কি বলছে সাবসেকশন 2 তে, রিসেল বাই আনপেড সেলার। ঠিক আছে, যদি পণ্য নষ্ট হওয়ার উপযোগী প্রিসাইবল হয় অথবা যদি অবৈতনিক বিক্রেতা মানে আনপেড সেলার তার লিনিয়াল বা স্টপেজ এন্ড ট্রানজিট অধিকার প্রয়োগ করার পর ক্রেতাকে নোটিশ দেন যে তিনি পণ্য পুনরায় বিক্রি করতে চান, তাহলে যদি ক্রেতা যথাযথ সময়ে মূল্য পরিশোধ না করেন বিক্রেতা সেই পণ্য যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পুনরায় বিক্রি করতে পারেন এবং মূল ক্রেতার কাছ থেকে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ বা ড্যামেজেস চাইতে পারে। তবে ক্রেতা সেই পূর্ণ বিক্রেতাকে কোনো মুনাফার অধিকারী হবেন না। কিন্তু যদি নোটিশ না দেওয়া হয় তাহলে কি হবে, বিক্রেতা ক্ষতিপূরণ চাইতে পারবেন না এবং ক্রেতা পুনরায় বিক্রিতে মুনাফা হলে সেটা পেতে পারেন। সহজ উদাহরণ 1, সঠিক নিয়ম মেনে বিক্রেতা রাহুল
100 কেজি টমেটো বিক্রি করেন সুমনকে। সুমন দাম দেননি। রাহুল তার লিনিয়ার প্রয়োগ করে সুমনকে নোটিশ পাঠান, আমি মাল পুনরায় বিক্রি করব। সুমন যদি সময় মতো দাম না দেয়, রাহুল সেই টমেটো বিক্রি করতে পারেন অন্যকে অবভিয়াসলি, এবং যদি আগের দামে না বিক্রি হয় তাহলে ক্ষতির টাকা সুমনের থেকে আদায় করতে পারেন। ওকে, কিন্তু যদি বেশি দামে বিক্রি হয় সেই মুনাফা রাহুল নিজের কাছে রাখতে পারেন, সে তাকে আর সুমনকে দেবে না। দ্বিতীয় উদাহরণ, নোটিশ না দিয়ে। যদি রাহুল নোটিশ না দিয়ে টমেটো বিক্রি করেন তাহলে তিনি ক্ষতিপূরণ চাইতে পারবেন না, আর যদি বেশি দামে বিক্রি হয় সেই মুনাফা সুমনের প্রাপ্য হতে পারে, কারণ সে আগে তাকে নোটিশ দিইনি যে তুমি টাকা দিতে পারছো না বলে আমি তোমার মাল বিক্রি করে দিচ্ছি। নেক্সট 3, where an unpaid seller who has exercised his right of lienal or stoppage in transit resell the goods, the buyer acquires a good title thereto as against the original buyer, notwithstanding that no notice of the resale has been given to the original buyer। কি বলছে? পুনরায় বিক্রির পর নতুন ক্রেতার অধিকার যদি অবৈধানিক বিক্রেতা মানে আনপেড সেলার তার লিনিয়াল বা স্টপেজ ইন ট্রানজিট প্রয়োগ করে পণ্য আবার বিক্রি করেন, তাহলে নতুন ক্রেতা সেই পণ্যের উপর পূর্ণ মালিকানা মানে গুড টাইটেল লাভ করেন। এমনকি যদি আগের ক্রেতা কোনো পুনরায় বিক্রির নোটিশ না দেওয়া হয় তবুও। বিক্রেতা অরুণ ক্রেতা সুমনের কাছে 100 কেজি চাল বিক্রি করেন, কিন্তু সুমন দাম দেন না। অরুণ চাল আটকে রাখেন লিনিয়াল এবং পরে রবিন নামের একজন ব্যক্তিকে সে চাল আবার বিক্রি করে দেয় সুমনকে কোনো নোটিশ না দিয়েই। এখন রবিন সেই চালের উপর সম্পূর্ণ মালিকানা পেয়ে যাবেন, সুমনের কোনো অধিকার আর থাকবে না। তাহলে এই ধারা কেন গুরুত্বপূর্ণ? এটি নতুন ক্রেতাকে সুরক্ষা দেয় যে তিনি কোনো ঝুঁকি ছাড়াই মালিকানা হন। এটা বাজারের পণ্যের বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা বজায় রাখে। এছাড়াও বিক্রেতার যদি লেনদেন দ্রুত করতে হয় তাহলে নোটিশ দেওয়া না দেওয়ার কারণে যে নতুন ক্রেতা ক্ষতিগ্রস্ত না হয় সেটা মূল উদ্দেশ্য। 4, where the seller expressly reserve a right of resale in case the buyer should make a default and on the buyer making default resell the goods, the original contract of sale is thereby rescinded but without prejudice to any claim which the seller may have for damages। সাবসেকশন 4 কি বলছে? চুক্তিতে পুনরায় বিক্রির অধিকার সংরক্ষণ করলে যদি বিক্রেতা চুক্তিতে স্পষ্টভাবে বলে দেন যে ক্রেতা টাকা না দিলে তিনি পুনরায় বিক্রি করবেন এবং পরে ক্রেতা ডিফল্ট করেন, টাকা না দেন, তাহলে বিক্রেতা যদি আবার পণ্য বিক্রি করেন তখন মূল বিক্রয় চুক্তি বাতিল হয়ে যায়। তবে বিক্রেতা চাইলে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ মানে ড্যামেজেসটা দাবি করতে পারেন। উদাহরণ, বিক্রেতা অরুণ একটি চুক্তিতে লিখে দিলেন, যদি ক্রেতা সুমন নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্য না দেয় আমি মাল অন্য কাউকে বিক্রি করব। সুমন টাকা দিল না, অরুণ পণ্য তপনের নামে অন্য একটা ক্রেতাকে বিক্রি করে দিলেন। এখনই পুনরায় বিক্রির ফলে সুমনের সাথে অরুণের মূল চুক্তি বাতিল হয়ে গেছে। ওকে, তবে অরুণ চাইলে সুমনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মানে ড্যামেজেস দাবি করতে পারেন যদি তার ক্ষতি হয়ে থাকে। এবার এই ধারা কেন গুরুত্বপূর্ণ? এটি বিক্রেতাকে সুরক্ষিত চুক্তির অধিকার দেয়। চুক্তিতে যদি পুনরায় বিক্রির শর্ত থাকে তবে বিক্রেতাকে আর বাড়তি আইনি প্রক্রিয়া